আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে ১০টি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে ক্যাশ পোস্টের যে রিটেন এক্সাম হলো, সেই রিটেন এক্সামের ম্যাথ পার্টের সলভ। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল ফাতিন। আমরা আজকে যদি প্রশ্নগুলি দেখি যে খুবই চমৎকার কিছু কোশ্চেন আসছে, আমরা এগুলো একটু রিটেন সলভটা একটু দেখে নিই, চলেন। সো প্রথম যে কোশ্চেনটা ছিল, এইটা খুবই সহজ এবং খুবই একই সাথে একটু টেকনিক্যালি সাউন্ড যারা, তারা এটা খুব ইজিলি ধরতে পারবেন। অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী একটি দলের 40% হলো ব্যবসায়ী আর বাকিরা চাকুরিজীবী। আচ্ছা, তাহলে দেখেন আপনাকে বলছে যে 40% কি ব্যবসায়ী আর বাকিরা হচ্ছে চাকুরিজীবী, অর্থাৎ আপনাকে দুইটা সেগমেন্ট দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে কি, আমি এখানে লিখলাম বি হচ্ছে বিজনেস, আর সার্ভিস হোল্ডার মানে সার্ভিস। তো 40% হচ্ছে ব্যবসায়ী এবং বাকি, তাহলে বুঝতেই পারতেছেন 60% কি হবে, তারা হচ্ছে চাকরিজীবী। এরপরে আপনাকে কি বলছে দেখেন, এরপর আপনাকে বলছে যে অর্ধেক পুরুষ আর অর্ধেক মহিলা। হ্যাঁ, অর্থাৎ অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নারী। হ্যাঁ, 50% হচ্ছে কি পুরুষ এবং 50% মহিলা। তাহলে আপনি দুইটা পার্সেন্টেজ জেনে গেলেন। একটা কি, একটা হচ্ছে বিজনেস 40%, তাহলে এটা হবে কি 60%। আবার আমি যদি মেল ফিমেলের কথা বলি, মেল আর ফিমেল, অর্থাৎ মেল বিজনেস আর সার্ভিস দুইটা মিলে মেল হইতে হবে কি 50%, আবার ফিমেল এখানেও এই দুইটা মিলে হইতে হবে কি 50%। ঠিক আছে, ওকে। নেক্সট লাইনে দেখেন কি বলছে, যদি 10% অ্যাকাউন্টেন্ট যদি পুরুষ ব্যবসায়ী হয়, তাহলে দেখেন একটা ডাটা কিন্তু আমাকে দিয়ে দিছে। 10% অ্যাকাউন্টেন্ট ব্যবসায়ী, পুরুষ ব্যবসায়ী, এর মানে পুরুষ এবং ব্যবসা। তাহলে আমি এখানে কি লিখবো 10%, তাহলে আমি এখানে 10% লিখলাম। ঠিক আছে, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো কত পার্সেন্ট মেল হচ্ছে সার্ভিস করবে? ডেফিনেটলি 40%। ঠিক আছে, আচ্ছা। এইবার আপনাকে বলছে যে যদি 40 জন অ্যাকাউন্টেন্ট মহিলা চাকরিজীবী হয়, পার্সেন্টেজ না কিন্তু 40 জন বলছে, তাহলে আমি কি এইখানে অ্যাকাউন্টেন্ট 40 জন অ্যাকাউন্টেন্ট মহিলা, অর্থাৎ এই যে ফিমেল চাকরিজীবী মানে সার্ভিস, তাহলে আমি কি এখানে 40 লিখবো? এই যে সার্ভিসের নিচে আর এই যে ফিমেল বরাবর কি 40 লিখবো? এটা কিন্তু পার্সেন্টেজ না, 40 জন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে কি ঘটনা ঘটছে। প্রথম লাইনটা দেখেন কি বলছে, 40% ব্যবসায়ী হচ্ছে কি পুরুষ। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট সরি, 40% হচ্ছে ব্যবসায়ী, পুরুষ বলে নাই, 40% ব্যবসায়ী, টোটাল 40% কি ব্যবসায়ী। আচ্ছা, কিন্তু আবার এখানে বলছে 10% হচ্ছে পুরুষ ব্যবসায়ী। তাহলে একটু বুদ্ধি করে বলেন তো ফিমেল ব্যবসায়ী কতজন? নিশ্চয়ই 30%। ঠিক আছে, এখন দেখেন এখানে কত আসে, ফিমেল 50% না, অর্ধেক অর্ধেক করে না? তাহলে এইটা যদি 30% হয়, তাহলে কতজন মহিলা সার্ভিস হোল্ডার? ডেফিনেটলি কি 20%। এবং এই 20%-এর ভ্যালুই কিন্তু আপনাকে প্রশ্নে দিয়ে দিছে, এই 20%-এর ভ্যালুই কিন্তু কি দিয়ে দিছে। ঠিক আছে, কত? 40 জন। তাহলে 20% মানে যদি 40 জন হয়, তাহলে একটু বুদ্ধি করে বলেন তো এই 30%-এর মানে কি হবে? এই 30% মানে হচ্ছে 20-এর ডাবল হয়েছে, তাহলে এখানেও কত? 60 জন হবে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে কতজন মহিলা ব্যবসায়ী ছিল, অ্যান্সার হবে 60 জন। দেখেন তো আপনাকে কি অ্যান্সার, মানে কি জানতে চাইছে, কি প্রশ্ন করছে? আপনাকে বলছে যে এই দলের কতজন মহিলা ব্যবসায়ী। তাহলে কতজন মহিলা ব্যবসায়ী? 60 জন। সহজ না? খুবই সিম্পল। ওকে, এবার আমরা আরেকটা প্রবলেমে যাব। নেক্সট কি প্রবলেম আসছে দেখেন, এটা খুবই চমৎকার একটা প্রবলেম। একটি আয়তাকার মাঠকে দুটি অভিন্ন ত্রিভুজে বিভক্ত করা যায়, যার ভূমি 6 ফুট এবং অতিভুজ 10 ফুট। আচ্ছা, একটি আয়তাকার মাঠ, অর্থাৎ আমি যদি একটি রেক্টেঙ্গেল ফিল্ড আঁকি এবং এইটাকে যদি আমি দুইটা অভিন্ন ত্রিভুজে ভাগ করি, মানে হচ্ছে আমি হচ্ছে একটা কর্ণ যদি আঁকি। এখন কি বলছে আমাকে, যে ভূমি হচ্ছে 6 ফুট, ভূমি দিয়ে দিছে হচ্ছে 6 ফিট, আর অতিভুজ দিয়ে দিছে হচ্ছে 10 ফিট। আচ্ছা, সমকোণী ত্রিভুজ না? বুঝতেই পারতেছি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই যে এটা লম্ব, তাহলে এই যে লম্বর বিপরীতে এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখন লম্ব কত হবে বলেন তো, একটু বুদ্ধি করে বলেন। আমরা কি শিখে আসছি? পিথাগোরাস আমাদেরকে কি বলছে? পিথাগোরাস আমাদেরকে বলছে যে ভূমি এর স্কয়ার প্লাস কি লম্ব এর স্কয়ার ইকুয়ালস টু কি অতিভুজ, সংক্ষেপে লিখলাম এর স্কয়ার। তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, এখানে অতিভুজ 10 ফিট হইলে এর স্কয়ার কত হবে? নিশ্চয়ই এর স্কয়ার হবে হচ্ছে 100। এখানে ভূমি যদি 6 ফিট হয়, তাহলে বলেন তো তার স্কয়ার কত হবে? 36। তাহলে আমরা কি জানি যে এই ভূমির যে 36, এই 36-এর সাথে লম্বটা যত ফিট হবে সেটার স্কয়ার করলে যে মানটা পাবো, সেই 36-এর সাথে ওই মানটা যোগ করলে 100 হইতে হবে। অর্থাৎ 100-কে 36 দিয়ে বিয়োগ দিন, তাহলে কত আসে? 64। তাহলে 64 মানে কি, এটা কার স্কয়ার? 8-এর স্কয়ার। এর মানে বুঝতেই পারতেছেন যে এই লম্বটা আসলে কি 8 ফিট। লম্বটা কত বলেন তো? লম্বটা হচ্ছে
8 ফিট। ঠিক আছে, তাহলে এখন আপনাকে কি বলছে যে এই বাগানের চারপাশে বেড়া দেওয়া হবে। এর মানে চারপাশে যখনই বেড়া দিতে হয়, আমরা এগুলা 9-10-এ পরিমিতিতে করে আসছি, ইউনিভার্সিটি অ্যাডমিশনে দেখে আসছি, এখন ব্যাংকেও এই ধরনের প্রশ্ন আসতেছে। নিশ্চয়ই আমরা জানি যে যখন বলবে চারপাশে বেড়া দেওয়ার কথা, তখন আপনাকে পরিসীমা বা পেরিমিটার নিয়ে কাজ করতে হয়। এবং সেটা বের করার নিয়ম কি? সেটা বের করার নিয়ম হচ্ছে, আপনি যদি পেরিমিটার নিয়ে চিন্তা করেন যে এই যে পুরা বাগানের চারপাশ যে আপনি বেড়া দিবেন, এই চারপাশটা কত, সেই দৈর্ঘ্যটা আপনাকে জানতে হবে। আমরা সেটা জানি কি, যে 2 ইন্টু কি ওই লেংথ আর কি উইথ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি কি ইন্টু বলছি, লেংথ প্লাস উইথ বলছি মনে হয়। আচ্ছা, তাহলে 6 প্লাস 8 এর মানে কি 14 দুগুণা 28, তাহলে পেরিমিটার হচ্ছে 28 ফিট। তাহলে অঙ্ক শেষ। কিভাবে? যদি প্রতি ফুট 1000 টাকা খরচ হয়, কত ফুট পাইছেন? 28। তাহলে আমার টোটাল কস্ট কত হবে? যেহেতু ব্যাংকের রিটেন ইংরেজিতেই লিখবো আমরা সুন্দর করে, আমি সংক্ষেপে লিখতেছি আর কি। টোটাল কস্ট কত হবে? 28 ইন্টু 1000, মানে বুঝছে তো, 28,000 টাকা। সিম্পল। নেক্সট প্রবলেমটাতে যাই। আরও একটা প্রশ্ন, 5টা প্রশ্ন আসছে, তার মধ্যে 2টা আমাদের হয়ে গেছে। নেক্সট কোশ্চেনটা দেখেন, এইটা আরও ইন্টারেস্টিং, আমার খুবই ভাল লাগছে কনসেপ্টটা। সেটা হচ্ছে, একটি দোকানে গতকালকের মোট বিক্রয় মূল্য ছিল হচ্ছে 12,000 টাকা, এবং আপনি কি করছেন, তার মধ্যে 1/3 পণ্য আপনি বিক্রি করছেন 50% ছাড়ে। 3/1 আপনি ডিসকাউন্টেড প্রাইসে দিয়ে দিচ্ছেন, তাও অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন। আপনাকে জানতে চাইছে, যদি আপনি পূর্ণ মূল্যে বিক্রি করতেন, সবটাই যদি পূর্ণ মূল্যে বিক্রি করতেন, তখন মোট বিক্রয় মূল্য কত হইতো? কিভাবে করব? তাহলে আমরা ধরি যে এই যে 1/3 পোর্শনের, 1/3 যে পোর্শন আছে, এই 1/3 পোর্শনের যদি ডিসকাউন্টেড প্রাইস ধরে নিলাম এক্স, ঠিক আছে, কি ছিল? এক্স। ওকে, এখন একটু বুদ্ধি করে বলেন তো, এই যে 1/3 পোর্শন যে আপনি বিক্রি করছেন, এটা কত পার্সেন্ট ছাড়ে? 50% ছাড়ে, মানে অর্ধেক দামে, অর্ধেক দামে বিক্রি করছেন। তাহলে এইটার পূর্ণ মূল্য কত? দ্বিগুণ। অ্যাকচুয়াল প্রাইস কত? তাহলে আমি কি বলতে পারি যে এটার অ্যাকচুয়াল প্রাইস হইতো, অ্যাকচুয়াল প্রাইস হইতো টুয়াইস এক্স। অর্থাৎ এই যে 1/3 পোর্শন তো আপনি এক্স দামে বিক্রি করছেন, তাহলে বুদ্ধি করে বলেন, বাকি যে 2টা পোর্শন আছে, সেই 2টা পোর্শন আপনি পূর্ণ মূল্যে যে বিক্রি করছেন, সেই পূর্ণ মূল্যটা কত করে? টুয়াইস এক্স করে। কেন টুয়াইস এক্স করে বললাম? কারণ 2টা পোর্শন না, একটা পোর্শন এক্স এ ইয়া করছেন, একটা পোর্শন আপনি এক্স টাকায় বিক্রি করছেন। ওই 3/এর দ্বিতীয় ভাগ কয় টাকায় বিক্রি করবেন? পূর্ণ দামে, মানে কি টুয়াইস এক্স। ওই 3/এর তৃতীয় ভাগ কি করবেন? কত টাকায় বিক্রি করবেন? টুয়াইস এক্স। এটা তো করে ফেলছেন অলরেডি, গতকালকের ঘটনা। তাহলে সেটা কত ছিল? টোটাল কত আপনার আয় হয়েছে? 12,000 টাকা। এখান থেকে তাহলে আপনি বলেন তো, 5x মানে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু কত আসবে? আমরা জানি 24কে 5 দিয়ে গুণ করলে 120 হয়, তাহলে এখানে 24, এই যে 120 হয়ে গেল, আরো 2টা শূন্য, মানে 2400। এটা কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না। কারণ কি? আপনাকে বলছে সব পণ্য, আপনি এখানে কি করছেন, এইটুকু তো ঠিক রাখছেন, এইটুকু তো ঠিক রাখছেন, টুয়াইস এক্স করে বিক্রি করছেন। এটা কি টুয়াইস এক্স করে বিক্রি করছেন? না, এটা তো অর্ধ মূল্যে বিক্রি করছেন। এটাও যদি পূর্ণ মূল্যে বিক্রি করতেন, তাহলে তখন এখানে কি হইতো? টুয়াইস এক্স হইতো, মানে টোটাল কি হইতো তখন? 6x হয়ে যাইতো। অর্থাৎ আপনাকে যদি বলতো যে আপনি পূর্ণ মূল্যে বিক্রি করেন, অর্থাৎ এইটার 50% ডিসকাউন্ট না, এই যে এইটা 50% ডিসকাউন্ট না, এটাও পূর্ণ দামে বিক্রি করেন, তাহলে তখন এখানে টুয়াইস এক্স লিখতেন। অর্থাৎ টোটাল তখন কি হইতো? 6x হইতো। তাহলে 6x মানে কি? এক্স এর ভ্যালু তো আপনি জানেন। তাহলে 6 ইন্টু 2400, অর্থাৎ আপনি পাইতেন 1,44,000 টাকা। অর্থাৎ 3/এর মধ্যে সবটাই যদি আপনি পূর্ণ মূল্যে বিক্রি করতেন, আপনার ইনকাম হয়তো 14,400 টাকা। এখন একটু কম হয়ে গেছে 2400 টাকা। তো সমস্যা নেই, জীবন মানেই তো লাভ লসের খেলা। ওকে, চমৎকার একটা প্রশ্ন আমরা সলভ করলাম। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এটাও ওই যে আমি বলছি 9-10-এ যারা পরিমিতি পড়ে বা সাধারণ আর্টস কমার্স সায়েন্স সবাই সাধারণ গণিত এগুলো আমরা করে আসছি, আমরা অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন এগুলো করে আসছি। এখন ব্যাংকের ম্যাথে, ইভেন বিসিএসেও এই ধরনের প্রশ্ন খুবই কমনলি আসতে দেখা যায়। কি বলছে? 20 ফুট লম্বা আর 16 ফুট চওড়া একটি আয়তাকার জমির বাইরে বেড়া বরাবর একটি রাস্তা নির্মাণ করা হয়েছে, যা 2 ফুট প্রশস্ত ছিল। আচ্ছা, এটাই আমরা অন্যভাবে ওই যে ছোট 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 বইগুলোতে পড়ছিলাম। সেটা কি? ধরেন আপনার এরকম একটা
বাগান আছে, না আয়তাকার জমি আছে, 20 ফুট লম্বা। আচ্ছা, এর মানে 20 ফুট লম্বা, এইদিকে 20 আর এইদিকে হচ্ছে 16। আচ্ছা, এখন কি করছে, এই জমির চারপাশে আবার রাস্তা নির্মাণ করছে, চারপাশে 2 ফুট করে বাড়ায়। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এইদিকে কি করছে, 2 ফুট বাড়াইছে, এইদিকে কি করছে, 2 ফুট বাড়াইছে, এইদিকে কি করছে, 2 ফুট বাড়াইছে, এইদিকে কি করছে, 2 ফুট বাড়াইছে। তাহলে দেখেন তো নতুন আমার যে ইয়াটা হবে, যে রেক্ট্যাঙ্গেল যে আমি মাপটা পাবো, এটা অনেকটা এরকম হবে, রাইট? তাহলে এই যে রাস্তা, 2 ফুট রাস্তা, 2 ফুট রাস্তা, 2 ফুট রাস্তা, 2 ফুট রাস্তা। তাহলে এখন বলেন তো এইদিকেও 2 ফুট বাড়াইছে, এইদিকেও 2 ফিট বাড়াইছে, তাহলে এইদিকেও 2 ফিট বাড়াইছে। তাহলে বলেন তো এই টোটাল কত হবে এখন? টোটাল আগে তো কত ছিল, 16, সরি, ও হ্যাঁ, এইদিকে কত হবে? আগে ছিল কত, ওই যে এইটুকু কত ছিল, 20, তাহলে এদিকে 2 বাড়াইছে, এদিকে 2 বাড়াইছে, এর মানে এখন হয়ে যাবে 24 ফিট। আগে চওড়া কত ছিল, এই যে চওড়া কত ছিল, 16, এখন এদিকেও 2 বাড়াইছে, এইদিকেও 2 বাড়াইছে, তাহলে এই যে বাইরে বেগুনি কালারের যে উইথ, এইটা হয়ে যাবে এখন 20। বুঝছি? আচ্ছা, এখন কি বলছে যে রাস্তার উভয় পাশে 2 ফুট দূরে দূরে গাছ রোপণ করতে হবে। তাহলে একটু চিন্তা করেন, রাস্তার উভয় পাশে মানে বুঝছেন তো, এই যে এই কমন জায়গাটা তো রাস্তা, এই যে এইটা তো রাস্তা, তাই না? এই যে রাস্তা রাস্তা, এর মানে উভয় পাশ মানে কি, এখানেও আমি গাছ দিব, এখানেও গাছ রোপণ করব, এখানেও গাছ রোপণ করব, এখানেও গাছ রোপণ করব। এর মানে এই জমি বরাবর গাছ রোপণ করব, আবার এই যে রাস্তা করার পরে যে আয়তাকার আমি জায়গাটা পাইছি, এইটা বরাবরও গাছ রোপণ করব। এর মানে আগেরটার মতোই আপনার কি লাগবে, পেরিমিটার লাগবে। এইবার কিন্তু 2টা পেরিমিটার লাগবে। কারণ কি, আপনি রাস্তার উভয় পাশেই তো গাছ রোপণ করবেন, তাহলে আপনাকে প্রথমে আয়তাকার জমির পেরিমিটারটা বের করতে হবে। অর্থাৎ এক্সাক্ট পেরিমিটার আমি আসলে এখানে পাবো 2টা। তাহলে আমি যদি একটু পেরিমিটার বের করতে চাই, সেটা হচ্ছে 2 ইন্টু ওই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ আগে আয়তাকার জমির কত ছিল, 20 প্লাস 16, তাহলে 20 প্লাস 16 যোগ রাস্তারটা, রাস্তা কত, 20 প্লাস 24, তাহলে 20 প্লাস 24। তাহলে এখন দেখেন যে 20 আর 16 কত, 36, 36 দুগুণা 72, আর এখানে কত হবে, 44 দুগুণা 88, এর মানে হচ্ছে 160 ফিট। টোটাল 160 ফিটের মধ্যে আপনাকে 2 ফিট দূরে দূরে গাছ লাগাইতে হবে। তাহলে টোটাল আপনি কয়টা গাছ লাগাইতে পারবেন বলেন তো? তাহলে টোটাল ট্রিজ 160 ডিভাইড বাই কি 2, এর মানে 80টা গাছ আপনি লাগাইতে পারবেন। খুবই সহজ এবং খুবই চমৎকার একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের লাস্ট যে প্রশ্নটা আসছিল সেইটাতে চলে যাই, এবং এইটাও আমার খুব পছন্দের একটা ম্যাথ, এবং এটা খুবই কমন ম্যাথ। এটা আমরা যারা সায়েন্সে ছিলাম তারা ফিজিক্সে পড়ছি, সাধারণ বিজ্ঞানেও এই কনসেপ্ট পড়ে আসছি, এবং এইগুলা খুবই কমন, বিসিএস, ব্যাংক বা শিক্ষক নিবন্ধন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন কি বলছে, যে একটি ট্রেন 30 কিলোমিটার বেগে চললে যতটুকু আসলে দ্রুত পৌঁছাইতে পারতো, 27 কিলোমিটার বেগে চলার কারণে তার আসলে 20 মিনিট সময় বেশি লাগছে। এখন আপনাকে বের করতে হবে দূরত্ব কত। তো এই ধরনের অঙ্কের জন্য আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে দূরত্ব ইকুয়ালস টু বেগ গুণন সময়, যেটাকে আমরা সায়েন্সে এভাবে পড়তাম যে এস ইকুয়ালস টু ভিটি। সায়েন্সের যে ডিনোটগুলো আছে, দূরত্বকে এস দিয়ে প্রকাশ করে, বেগকে ভি দিয়ে, সময়কে টি দিয়ে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি 27 কিলোমিটার বেগে যখন গেছি তখন সময় বেশি লাগছে, আর 30 কিলোমিটার বেগে যখন গেছি তখন সময় কম লাগছে, এবং এই দুইটা সময়ের পার্থক্য কত, 20। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু ডিস্টেন্স বের করতে হবে আপনাকে, কিন্তু আপনার এখানে ডিস্টেন্স বের করার জন্য আসলে যেই ডাটাগুলো লাগবে, আসলে যে হিন্টসটা দিছে সেটা হচ্ছে এত মিনিট সময় বেশি লাগে। অর্থাৎ আমি 27 কিলোমিটার বেগে যা গেছি, সেটা 27 কিলোমিটার বেগে আমি যে যতটুকু গেছি, সেইটা বিয়োগ হচ্ছে 30 কিলোমিটার, মানে যত সময়ে গেছি, 27 কিলোমিটার বেগে যত সময়ে গেছি বিয়োগ 30 কিলোমিটার বেগে যত সময়ে গেছি, ইকুয়ালস টু কি 20। ইকুয়েশনটাকে আমি বুঝাইতে পারছি? খেয়াল করেন, আমি যদি এখান থেকে লিখি যে এস বাই ভি ইকুয়ালস টু কি টি, অর্থাৎ সময়, যেহেতু আমাকে 20 মিনিট সময়ের ফারাকটা বলে দিছে, অর্থাৎ আমি এই দূরত্ব ভাগ বেগ, এই কনসেপ্ট নিয়ে চিন্তা করব। দূরত্ব তো আমার চেঞ্জ হয় নাই, দূরত্ব তো একটাই, সেটা হচ্ছে
এস, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে এস ডিভাইড বাই 27 বিয়োগ এস ডিভাইড বাই 30 ইকুয়ালস টু 20 ডিভাইড বাই 60, যে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিব। তাহলে যেহেতু এইটাতে বেশি সময় লাগছে এই জন্য এটাকে আগে লিখে বিয়োগ দিছি যখন আমি 30 কিলোমিটার বেগে গেছি। দেখেন দূরত্ব বাই কি বেগ, এই যে এই কনসেপ্ট সময়, বুঝছি তো? এটাও সময়, আবার কি এটাও সময় ইকুয়ালস টু কি এটাও সময়। এর মানে সমীকরণ লেখাটা ঠিক আছে, বাম পাশেও আমি সময় রাখছি, ডান পাশেও আমি সময় রাখছি। এই গোটা সমীকরণে দেখেন একটাই অজানা রাশি আছে, সেটা হচ্ছে এস, আর এসটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত দূরত্ব। তাহলে আমি যদি এখান থেকে কি করি, লসাগু করি, ভাঙলাম না, আমি জাস্ট এভাবেই লিখলাম হিসাবের সুবিধার জন্য, 27 × 30, তাহলে এখানে কি পাবো 30s মাইনাস 27s, হ্যাঁ, আর এখানে 1/3। আমি জানি এগুলো আপনারা জানেন, তারপর আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে একবারেই আপনি থ্রাইসেস লিখে দিতে পারতেন। তাহলে থ্রাইসেস ইকুয়ালস আমি কি লিখতে পারি যে 27 × 30 ডিভাইড বাই কি 3। এই তিনটা যদি আপনি আবার ওখানে নিয়ে যান, তাহলে কি হবে, তিনটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আসলে যেটা দাঁড়াচ্ছে, হ্যাঁ আমি আসলে একটু ক্যালকুলেশনটা ভেঙে দেখাচ্ছি, কিন্তু এগুলো আর কি আপনাদের লাগে না আমি জানি। তাহলে 3 এখানে কত হয় 10, আর এখানে কত হয় 9, তাহলে 9 আর 10 এর মানে 90। তাহলে আমার 90 কিলোমিটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো খুবই ধুমধাম করে চমৎকার ওয়েতে আমরা আজকে ক্যাশ রিটেনের প্রশ্নগুলা সলভ করে ফেললাম। আশা করি এগুলি আপনাদের উপকারে আসবে, এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপডেটগুলো দেখতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।